আমাদের সপ্তমতম দিনটি হচ্ছে এমনিতে কেটে গেল, ওই দিনটাকে আমরা গণনায় ধরেছি এবং অষ্টম দিনে হচ্ছে আমরা প্রথম পার্টে বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি টপিকের কিছু অংশ আমরা পড়েছি। এরপরে হচ্ছে আমরা শুরু করবো বাংলাদেশ বিষয়াবলীর লিখিত পার্ট, বিকজ এই বইটা অনেক বড়। সুতরাং হচ্ছে এটা শেষ করতে অনেক টাইম লাগবে। আর এই সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে এমন যে মানে একে তো বড় বিস্তর সিলেবাস, সেহেতু শেষ করতে হচ্ছে কঠিন হবে। যাই হোক, এটার পরে হচ্ছে আমরা সবচেয়ে হার্ড যে টপিক আমরা মনে করি ইংলিশ, সেই ইংলিশে আমরা ফিরবো। এছাড়া হচ্ছে আজকে বাংলা টপিকটাও করবো। 5টা টপিকের বিষয় হচ্ছে প্রতিদিন টার্গেটে থাকলেও আমরা সেটা সম্পূর্ণভাবে পূরণ করতে পারি না। বিগত 6 দিনে এর মধ্যে হচ্ছে আমরা 2 দিন কমপ্লিট করতে পেরেছি, বাকি দিনে কমপ্লিট করতে পারিনি। ইনশাল্লাহ সেটা আমরা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। যাই হোক, আজকে যে টার্গেটগুলো নিয়েছি ইনশাল্লাহ এটার পরে হচ্ছে আমরা ইংলিশ, এরপরে ম্যাথ, এই 2টা টপিক অবশ্যই রাখবো। সাথে আমাদের নিউজ পেপার থাকবে। এরপরে হচ্ছে যে কোনো আরেকটি টপিক থাকবে। আর অলরেডি এখন হচ্ছে বিকাল 6টা বেজে গিয়েছে, সরি সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। জানি না আমরা কখন বিষয়টাকে শেষ করতে পারবো। যাই হোক, চলুন আমরা হচ্ছে শুরু করি আজকের টপিক। কী দিয়ে শুরু করবো সেই একটা সামারি হচ্ছে আপনাদেরকে দিয়ে নিই। গ্রুপ বি শুরু করবো আজকে। গ্রুপ বিতে রয়েছে মানব সম্পদ, দক্ষ জনশক্তি, কারিগরি শিক্ষা। দক্ষ জনশক্তি নির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব। দক্ষ জনশক্তি নির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব একদম আমার মনের মধ্যে একটি প্রশ্ন। বাংলাদেশে এই বিষয়টা খুব 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 জরুরি। এই বর্তমান সময়ে এসে বাংলাদেশে প্রচুর পরিমাণ অনার্স লেভেলের মানে সম্মান আছে, অর্থাৎ সম্মান শেষ করে, এমনকি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে, বা সঠিক জব পায় না। কেন পায় না? কারণ তার কাজের যে দক্ষতা, সেই কাজের দক্ষতাটি হচ্ছে তার মিসিং। ওকে, সে হয়তো জানে ওই রিলেটেড সম্পর্কিত কিছু, হয়তো কোর্স টোর্স করে অথবা কোনোভাবে হচ্ছে সে পাস করে বের হয়, বা 3 পয়েন্ট বা 3.5 পর্যন্ত পেয়ে বের হয়। তার হচ্ছে মেধাটা থাকে, বাট ওই সংক্রান্ত বিষয়ে কাজ থাকে না। যদি বিষয়টা এমন করা যেত যে হ্যাঁ, সে ওই টপিক সম্পর্কে শিখবে এবং এটা হাতে কলমে শিখবে, কোনো বিভাগে হচ্ছে ওই 4 বছর হচ্ছে সে কোনো একটা বিভাগে কর্মরত থেকে, বা লাস্ট 1-2 বছর ইন্টার্নির মতো করে হচ্ছে সে শিখবে, এবং তারপর হচ্ছে সে একটা পরীক্ষা দিয়ে সেখান থেকে মিনিমাম হচ্ছে 80% লোককে সরকার কাজ দিয়ে দিবে, এরকম যদি হইতো হয়তো 20%-এর পরে যা ইচ্ছা করে নিল। কিন্তু এইভাবে করলে হয়তো বিষয়টা খুবই ভালো হতো। এছাড়াও যাই হোক, আমরা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আমরা জানবো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই বৃহৎ, ওইভাবে করেই হচ্ছে আমরা শিখবো। যাই হোক, এবার মানব সম্পদ বলতে কি বুঝো, এটা কিন্তু 38তম বিসিএস এসেছিল, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো সংবিধানে মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে কি বলা হয়েছে, এটাও কিন্তু 38তম বিসিএস এর প্রশ্ন। এই মানব সম্পদের উন্নয়ন, এই টপিকটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা মানে ঘুরে ফিরে বারবার দেখছি। জনসংখ্যাকে মানব সম্পদের রূপান্তর, সরকারের ব্যবস্থা সফলতা, 40-41তম বিসিএস, এতে কিন্তু এই প্রশ্নটা চলে এসেছিল লিখিত পরীক্ষায়। এরপরে রয়েছে ডেমোগ্রাফি ভিত্তিতে জনমিতিক লভ্যাংশ, সংজ্ঞা, বাংলাদেশের প্রেক্ষাপট, সম্ভাব্য সুবিধা, চ্যালেঞ্জ ও করণীয়। এছাড়াও হচ্ছে এরপরে গ্রুপ সি রয়েছে, জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নীতি। আমরা আজকে শুধুমাত্র গ্রুপ বিটা করব, এরপরে হচ্ছে আমরা ইংরেজি টপিকে চলে যাব। চলুন, গ্রুপ বিতে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমরা জেনে আসি। ওকে, তো দক্ষ জনশক্তি নির্মাণে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বটা কি? কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, টিভিইটি, টেকনিক্যাল অ্যান্ড বটানিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা হচ্ছে টিভিইটি, এর পুনরূপ হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড বটানিক্যাল এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। হলো এমন এক উৎপাদন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা সরাসরি কাজের দক্ষতা, যেমন যন্ত্র চালনা, বৈদ্যুতিক ইলেকট্রনিক্স, আইটি নির্মাণ, কৃষিযন্ত্র, হসপিটাল ইত্যাদি শেখায়। ওকে, যন্ত্র চালনা, বৈদ্যুতিক ইলেকট্রনিক্স, আইটি নির্মাণ, কৃষিযন্ত্র, হসপিটাল ইত্যাদি শেখায়। চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন, ডিজিটালাইজেশনের যুগে দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান তৈরি ট্রাম্প কার্ড হিসেবে টিভিইটি বিশ্বজুড়ে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিল্পায়ন ও বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্সের জন্য দক্ষ মানব সম্পদ অপরিহার্য। এখানেই টিভিইটি এর মূল গুরুত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা কি? সরকারি কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনতে অবকাঠামোগত উন্নয়ন দরকার, শিক্ষকের প্রশিক্ষণ দরকার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন দরকার। এছাড়াও শিল্প প্রতিষ্ঠানের সাথে সংযোগ ইত্যাদি সব পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত। ওকে, তো 64টি টিএসসি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, 64টি টিএসসি এর সক্ষমতা উন্নয়ন, মহিলা পলিটেকনিক বা ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন বা বিস্তার, উপবৃত্তি ও বিনামূল্যে বই বিতরণ, ভর্তি যুদ্ধ ও অন্তর্ভুক্তির জন্য সহায়ক। ওকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সরকারি বেসরকারি মিলিয়ে 10,856টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম রয়েছে। সরকারি বেসরকারি মিলে প্রায় 10,856টি, তার মধ্যে শিক্ষা অধিদপ্তরের অধীনে 205টি রয়েছে। ভর্তির হার গত দশকে বেড়েছে। এসডিজি এর লক্ষ্য অনুযায়ী 2030 সালে টিভিইটি এ 30% ভর্তি অর্জনের
লক্ষ্য চলছে, 30% করতে অর্জন লক্ষ্য চলছে। উপরে থাকা সংখ্যাগুলো তোমার দেওয়া টেক্সট উপরে, আচ্ছা যাই হোক, কেন অপরিহার্য? দক্ষতা উন্নয়নে টিভিইটি এর ভূমিকা। তাৎক্ষণিক কর্মদক্ষতা ও 100% কাজ, 100% কাজমুখিতা, তাৎক্ষণিক কর্মদক্ষতা ও 100% কাজমুখিতা। হাতে কলমে প্রশিক্ষণ, ওয়ার্কশপ বা ল্যাব, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপে শিখে সরকারি চাকরি উদ্যোক্তা হতে সুবিধা হয়। তাৎক্ষণিক কর্মদক্ষতা ও 100% কাজমুখিতা। হাতে কলমে প্রশিক্ষণ, ওয়ার্কশপ, ল্যাব, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপে শিখে সরাসরি চাকরি উদ্যোক্তা হতে সুবিধা হয়। উৎপাদনশীলতা ও জাতীয় আয় অবদান। দক্ষ শ্রমবল শিল্প, কৃষি, সেবা খাতে উৎপাদন বৃদ্ধি করে জিডিপি বা প্রতি ব্যক্তি আয় বাড়ায়। ওকে। আমদানি নির্ভর প্রযুক্তি সেবা স্থায়ীভাবে পাওয়া যায়। রেমিটেন্স বৃদ্ধিতে দক্ষ প্রবাসী শ্রমশক্তি। আন্তর্জাতিক সার্টিফিকেশন বা কম্পিটেন্সি ভিত্তিতে ট্রেনিং, ওয়েল্ডিং, পাইপ ফিটিং, ইলেকট্রিক্যাল, এইচভিএসি, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কেয়ার গিভিং, আইটি সাপোর্ট। বিদেশে চাহিদা সম্পন্ন উচ্চ আয়ের কাজ পাওয়া সহজ। রেমিটেন্স ভিত্তিতে দক্ষ প্রবাসী শ্রমিক। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি, অটোমেশন, রোবোটিক্স, আইওটি, সিএনসি মেশিনারিজ, রিনিউয়েবল এনার্জি, ক্লাউড বা এআই ভিত্তিক কোর্সে প্রশিক্ষণ দিয়ে আধুনিক কারখানা ও স্মার্ট সার্ভিস সেক্টরের স্কিল গড়ে ওঠে। উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান, মেরামত, রক্ষণাবেক্ষণ, কারখানা উপকরণ উৎপাদন, কৃষিযন্ত্র, সার্ভিস, সফটওয়্যার, ফ্রিল্যান্সিং, হসপিটাল, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ গড়ে তোলার টিভিইটি সরাসরি কার্যকর। সামাজিক অন্তর্ভুক্তি ও নারী ক্ষমতায়ন। উপবৃত্তি, মহিলা পলিটেকনিক, স্বল্প ব্যয়ে ছোট মেয়াদী কোর্স, পিছিয়ে পড়া শিক্ষার্থী, নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য সুযোগ সৃষ্টি করে। শ্রমের মর্যাদা ও কর্মসংস্কৃতি। কায়িক মানসিক উভয় শ্রমে সম্মিলিত মূল্যবোধ শেখায়। নিরাপত্তা ও এইচএস শৃঙ্খলা, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা এর চর্চা হয়। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উপায়। ইনপুট টিভিইটি পদক্ষেপ, আধুনিক ল্যাব, ইন্ডাস্ট্রি, ইন্টার্নশিপ, প্রাজ্ঞ প্রশিক্ষক। এর আউটপুট, হাতে কলমে স্কিল, সেফটি, মানসিকতা, সমস্যা সমাধান। ফলাফল, অর্থনৈতিক বা সমাজ উৎপাদনশীলতা, দুর্ঘটনা, গুণগত মান। আচ্ছা, ইনপুট টিভিটি পদক্ষেপ, কম্পিটেন্সি ভিত্তিক কারিকুলাম, সার্টিফিকেশন। আউটপুট হচ্ছে আন্তর্জাতিক বা স্বীকৃত দক্ষতা। ফলাফল হচ্ছে বিদেশে চাহিদা সম্পন্ন চাকরি, রেমিটেন্স, উদ্যোক্তা প্রশিক্ষণ প্লাস স্টার্টআপ সহায়তা। ক্ষুদ্র উদ্যোগ পরিচালনা দক্ষতা, আত্মকর্মসংস্থান, দক্ষতা তৈরি। ওকে। তো নারী বঞ্চিতদের উপবৃত্তি, হোস্টেল, ফ্লেক্সিবল কোর্স, নারী অংশগ্রহণ, শিক্ষার প্রত্যাবর্তন, জেন্ডার সমতা, দারিদ্রতা হ্রাস, আইটি বা ডিজিটাল স্কিল, ক্যাড, ক্যাম, এমআইএস, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্রস্তুতি, 4IR অভিযোজন, স্মার্ট ইন্ডাস্ট্রি বা সেবা রপ্তানি খাত শক্তিশালী। ওকে, জনসংখ্যা জনসম্পদের রূপান্তরের উপায়ে হচ্ছে আমরা কতগুলো বিষয় জানলাম। একটা হচ্ছে আধুনিক ল্যাব বা ইন্ডাস্ট্রি বা ইন্টার্নশিপ বা প্রাজ্ঞ শিক্ষকের হচ্ছে এখানে নিয়োগ দিতে হবে। আর আউটপুট হচ্ছে এখান থেকে হাতে কলমে শিক্ষা, সেফটি, মানসিকতা এবং সমস্যা সমাধানের বিষয় তারা এখান থেকে শিখবে। আর এর ফলাফল হবে উৎপাদনশীলতা বাড়বে, দুর্ঘটনা হ্রাস পাবে আর গুণগত মানটা হচ্ছে বৃদ্ধি পাবে। এছাড়া হচ্ছে কম্পিটেন্সি ভিত্তিক কারিকুলাম, সার্টিফিকেশন, আন্তর্জাতিকভাবে এর মানে যদি সার্টিফিকেটগুলো দেওয়া হয় তাহলে কি হবে, আন্তর্জাতিক স্বীকৃত দক্ষতা হচ্ছে এখানে অর্জন হবে। ওকে। এছাড়া বিদেশে চাহিদা সম্পন্ন চাকরি এবং রেমিটেন্স, এটার প্রবাহটা বৃদ্ধি পাবে। উদ্যোক্তা ও প্রশিক্ষণ বা স্টার্টআপ সহায়তা যদি দেওয়া হয় তাহলে ক্ষুদ্র উদ্যোক্তা পরিচালনা দক্ষতা অর্জন করবে, কর্মসংস্থান ও কর্মদাতা তৈরি হবে। নারী বঞ্চিতদের উপবৃত্তি, হোস্টেলে ফ্লেক্সিবল কোর্স যদি দেওয়া হয় তাহলে নারীর অংশগ্রহণ ও শিক্ষায় প্রত্যাবর্তন বৃদ্ধি পাবে, জেন্ডার সমতা, দারিদ্রতা হ্রাস পাবে। এবং আইটি, ডিজিটাল স্কিল, ক্যাড, ক্যাম, এমআইএস, সাইবার নিরাপত্তা, এআই ইত্যাদি যদি শিখে তাহলে কি হবে, ডিজিটাল প্রস্তুতি, 4IR অভিযোজন এবং স্মার্ট ইন্ডাস্ট্রি বা সেবা রপ্তানি সেবায় হচ্ছে শক্তিশালী হবে। চ্যালেঞ্জ ও করণীয় বিষয়গুলো কি কি সেগুলো একটু দেখি আমরা। সামাজিক ধারণা বা স্টেরিওটাইপ আপডেট, যন্ত্রপাতির স্বল্পতা, প্রশিক্ষকের ঘাটতি, ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের লিঙ্কের দুর্বলতা, গুণগত মান মূল্যায়ন ও ট্রেসিং সিস্টেমের সীমাবদ্ধতা ইত্যাদি হচ্ছে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর হচ্ছে একটি। এছাড়া হচ্ছে করণীয় যে বিষয়গুলো রয়েছে এখানে, করণীয় কি কি থাকতে পারে, কারিকুলাম নিয়মিত আপডেট, ইন্ডাস্ট্রি অ্যাপ্রেন্টিসশিপ বাধ্যতামূলক করা, শিক্ষক টিওটি ও বিদেশি সার্টিফিকেশন, আধুনিক ল্যাব, সিএনসি, পিএলসি, আইওটি স্থাপন। ওকে। এছাড়াও হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স, জব ম্যাচিং বা ট্রেসার স্টাডি, জাতীয় যোগ্যতা কাঠামো অনুযায়ী লেভেল ভিত্তিক সার্টিফিকেশন ও RPL আগে শেখা দক্ষতার স্বীকৃতি চালু বা বিস্তার, নারী বন্ধুসুলভ অবকাঠামো, সেফটি ও হোস্টেল সুবিধা। উপসংহার, উৎপাদনশীল, উদ্ভাবনী ও রেমিটেন্স সমর্থ বাংলাদেশ গড়তে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা অপরিহার্য। এটি একদিকে তরুণ তরুণীদের হাতে চাকরি উদ্যোগের বাস্তব দক্ষতা তোলে, অন্যদিকে শিল্পায়ন, রপ্তানি, রেমিটেন্সের মাধ্যমে জাতীয় আয় ও জীবনমান উন্নত করে। সঠিক বিনিয়োগ, শিল্প সংযোগ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে বহুল জনসংখ্যাই হবে দেশের সবচেয়ে বড় জনসম্পদ। মানব সম্পদ বলতে কি বুঝো?
এই বিষয়টা কিন্তু 38তম BCS এ এসেছিল, আর এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষ একটি দেশের প্রকৃত সম্পদ। কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক উন্নয়ন বা প্রযুক্তিগত অগ্রগতি সবকিছুর মধ্যে রয়েছে মানব সম্পদ। সঠিক পরিকল্পনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সুস্বাস্থ্যের মাধ্যমে সাধারণ জনগণ যখন উৎপাদনশীল কাজে অংশ নেয়, তখনই তারা মানব সম্পদে পরিণত হয়। মানব সম্পদের যে সংজ্ঞা আমরা যদি জানি, তাহলে কি হবে? যে জনগোষ্ঠী শারীরিক, মানসিক ও বৌদ্ধিক, অর্থাৎ বৌদ্ধিক মানে বুদ্ধিগতভাবে শক্তির মাধ্যমে উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ করে, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে, তাকে মানব সম্পদ বলা হয়। অর্থাৎ মানুষ তখনই মানব সম্পদে পরিণত হয় যখন সে তার জ্ঞান, দক্ষতা, শ্রম দিয়ে উৎপাদনে অংশ নেয়। মানব সম্পদ গঠনের প্রধান উপাদান, এখানে মানব সম্পদের প্রধান উপাদানের মধ্যেই রয়েছে সুস্বাস্থ্য। কারণ স্বাস্থ্যই যদি ঠিক না থাকে, তাহলে মানব সম্পদ কিভাবে হবে? সুস্থ দেহই শ্রম উৎপাদনের মূল ভিত্তি। অসুস্থ জনগোষ্ঠী কখনোই দক্ষ মানব সম্পদ হতে পারে না। শিক্ষা ও সাক্ষরতা, শিক্ষায় জ্ঞান ও দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত করে। স্বাক্ষর মানুষই প্রযুক্তি আধুনিক ব্যবস্থাপনায় অংশ নিতে পারে। দক্ষতা প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা একজন ব্যক্তিকে ব্যবহারিক কাজে পারদর্শী করে তোলে। দক্ষতা ও প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা একজন ব্যক্তিকে ব্যবহারিক কাজে পারদর্শী করে তোলে। মানসিক সক্ষমতা, সৃজনশীলতা, উদ্ভাবন, ইতিবাচক চিন্তাশীল উৎপাদনশীলতা বাড়ায়। নৈতিকতা, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও সততা সম্পন্ন কর্মী জাতীয় উন্নয়নে অধিক অবদান রাখে। উৎপাদনশীলতা, সম্পৃক্ততা, শ্রমশক্তি যখন কৃষি, শিল্প, ব্যবসা বা সেবা খাতে যুক্ত থাকে, তখনই তা কার্যকর মানব সম্পদে পরিণত হয়। মানব সম্পদে পরিণত মানুষের গুণাবলী: যে সুস্বাস্থ্যের অধিকারী, শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত, উৎপাদনমূলক কাজে যুক্ত এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম। অর্থাৎ শুধু জনসংখ্যা বৃদ্ধি মানব সম্পদ নয়, বরং দক্ষ উৎপাদনমুখী জনগোষ্ঠী প্রকৃত মানব সম্পদ। মানব সম্পদের যে গুরুত্ব: জাতীয় আয় বৃদ্ধি করে, উৎপাদনশীলতা উন্নত করে, প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত করে, কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে, দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে হচ্ছে ভূমিকা রাখে। মানুষ মানুষই উন্নয়নের কেন্দ্রবিন্দু, আর উন্নয়নের প্রধান হাতিয়ার হলো দক্ষ মানব সম্পদ। সুস্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। তাই বলা যায় মানব সম্পদই একটি দেশের প্রকৃত পুঁজি এবং উন্নয়নের মূল চাবিকাঠি। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধানে মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে কি বলা হয়েছে। সংবিধান অনুযায়ী মানব সম্পদ উন্নয়নে কি বলা হয়েছে, সেই বিষয়টা হচ্ছে আমরা জানবো। এটা কিন্তু প্রশ্ন এসেছিল 38তম BCS এ। মানব সম্পদ একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত ও জনশক্তি অপরিহার্য। বাংলাদেশের সংবিধানও রাষ্ট্রকে জনগণের শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের নির্দেশ দিয়েছে। মানব সম্পদ উন্নয়নের ধারণা: মানব সম্পদ উন্নয়ন বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার জ্ঞান, দক্ষতা, সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিতে পরিণত হয়। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য হলো সাধারণ জনগণকে শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সংবিধানে মানব সম্পদ উন্নয়নে সম্পর্কিত নির্দেশনা: বাংলাদেশের সংবিধানে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু অনুচ্ছেদ, রাষ্ট্রের দায়িত্ব, অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ 17 বিষয়বস্তু ছিল কি? অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 15 ক, অনুচ্ছেদ 20(1), অনুচ্ছেদ 23, অনুচ্ছেদ 28(4), অর্থাৎ মোটামুটি অনেকগুলো অনুচ্ছেদেই হচ্ছে এই মানব সম্পদ সম্পর্কিত বিষয় আদি বলা হয়েছে। অনুচ্ছেদ 17, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং নিরক্ষরতার দূরীকরণে কার্যকর ব্যবস্থা নেবে। রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং নিরক্ষরতার দূরীকরণে কার্যকর ব্যবস্থা নেবে। ওকে, এরপরে হচ্ছে এই মানব সম্পদ উন্নয়নের সঙ্গে যেটা সম্পর্কিত, সেটা হচ্ছে শিক্ষা হলো মানব সম্পদ উন্নয়নের প্রথম ধাপ। সার্বজনীন শিক্ষা ব্যবস্থা দক্ষ জনশক্তি গঠনের ভিত্তি তৈরি করে। ওকে, অনুচ্ছেদ 15 কর যে বিষয়বস্তু, সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। মানব সম্পদ উন্নয়নের সঙ্গে সম্পর্ক যে বিষয়টা, সেটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণেই মানুষের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ায়। ওকে, অনুচ্ছেদ 20(1) যে বিষয়বস্তু বলা হয়েছে, সেটা হচ্ছে কর্ম হলো প্রত্যেক নাগরিকের অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র কর্মের সুযোগ সৃষ্টি করবে। সুতরাং মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক, এর সাথে যে মানব সম্পদ উন্নয়নের যে সম্পর্ক, সেটা হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে নাগরিকরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়। অনুচ্ছেদ 23 বলা হয়েছে রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প, সাহিত্য উন্নয়নের ব্যবস্থা নেবে। আর এটার সাথে সম্পর্কিত যদি আমরা বলতে চাই, তাহলে সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে সৃজনশীল ও মানসিক মূল্যবোধ বৃদ্ধি পায়। ওকে, অনুচ্ছেদে 28(4) বলা হয়েছে নারী, শিশু, অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়নে রাষ্ট্রকে বাধা দেওয়া হবে না। নারী, অনগ্রসর জনগোষ্ঠী ক্ষমতায়ন মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দিক। সুতরাং এটা থেকে এইটুকু বোঝা যায় যে আমাদের সংবিধান সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকতে হবে। সংবিধানের মূল যে বিষয়, সেই বিষয়ে হচ্ছে আমাদের একদম পুরো মুখস্থের মতো করে থাকতে হবে। যাই হোক, এরপরে যদি আমরা সামনে আগাই, মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব সংবিধানের দৃষ্টিকোণ থেকে
শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন, নারী শিশু অনগ্রসর জনগোষ্ঠীর সমতা অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, জাতীয় সংস্কৃতি ঐতিহ্যের বিকাশের মাধ্যমে সৃজনশীল মানব সম্পদ গঠন, সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে মানবিক উন্নয়ন ও টেকসই প্রভৃতি। পল জে মায়ারের মতে মানব সম্পদ উন্নয়নের উপাদানসমূহ আমরা আরেকবার দেখব। যাই হোক, আবার একটু দেখি যে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব সংবিধানের দৃষ্টিকোণ থেকে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন, নারী শিশু অনগ্রসর জনগোষ্ঠীর সম্পদ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, জাতীয় সংস্কৃতি ঐতিহ্যের বিকাশের মাধ্যমে সৃজনশীল মানব সম্পদ গঠন, এরপর সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে মানবিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি। অর্থনীতিবিদ পল জে ম্যার মানব সম্পদ উন্নয়নে ব্যাখ্যা করেছে নিম্নোক্ত 6টি গুণের সমন্বয়ে: জ্ঞান, প্রজ্ঞা, শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা। এই উপাদানগুলি একজন মানুষকে সম্পূর্ণভাবে উৎপাদনক্ষম মানব সম্পদে রূপান্তরিত করে। উপসংহার যদি আমরা যাই, তাহলে হবে মানব সম্পদ উন্নয়নই বাংলাদেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। সংবিধানের শিক্ষা, কর্মসংস্থান, নারী অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ সংক্রান্ত অনুচ্ছেদগুলো রাষ্ট্র একটি মানবিক জ্ঞান নির্ভর ও দক্ষ সমাজ গঠনের দিক নির্দেশনা দেয়। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর, সরকারের ব্যবস্থা সফলতা। 41 বিসিএসে কিন্তু প্রশ্নটা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কি জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর, সরকারের ব্যবস্থা ও সফলতা। সরকার কি ব্যবস্থা নিয়েছে এবং এর সফলতাগুলো, সরকারের সফলতাগুলো হচ্ছে ব্যাখ্যা করতে বলেছে। 41 বিসিএস মানব সম্পদে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর সংক্রান্ত প্রশ্ন। যাই হোক, আমরা শুরু করি। বড় জনসংখ্যা তখনই সম্পদ হয় যখন তারা শিক্ষিত, দক্ষ, সুস্বাস্থ্যের অধিকারী ও কর্মসংস্থানে যুক্ত থাকে। তখনই তারা মানব সম্পদে পরিণত হয়। তারা হচ্ছে শিক্ষিত, বাট তারা কর্মে যুক্ত নেই, তাদের কারিগরি দক্ষতা নেই, এমনকি যদি সুস্বাস্থ্যের অধিকারী থেকে বঞ্চিত থাকে, তাহলে তারা কি মানব সম্পদে কখনোই পরিণত হবে না। তাই শুধু শিক্ষা দিলে হবে না, তার সাথে সুস্বাস্থ্যের অধিকারী, দক্ষতা এবং কর্মসংস্থানে যুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, আইসিটি, নারী ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এই 6টি স্তম্ভে সমন্বিত উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে জনসম্পদ করা। ক. নীতিগত কাঠামো ও রোডম্যাপ। প্রেক্ষিত পরিকল্পনা বা রূপকল্প 2041। রূপকল্প ছিল 2041। জ্ঞান ভিত্তিক অর্থনীতি 100% সাক্ষরতা। জ্ঞান ভিত্তিক অর্থনীতি 100% সাক্ষরতা। 12 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, সবার জন্য টিভেট বা প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা অংশগ্রহণ, 14th শিল্প বিপ্লব প্রস্তুতি, সংগঠিত খাতে দুর্ঘটনা স্বাস্থ্য বীমা, প্রতি উপজেলায় বার্ষিক চাকরির কোটা ইত্যাদি লক্ষ্য। ওকে, তো এখানে অনেকগুলো লক্ষ্য এখানে নেওয়া হয়েছিল পরিকল্পনা রূপকল্প 2041 অনুযায়ী। যে জ্ঞান ভিত্তিক অর্থনীতি থাকবে, এখানে থাকবে 100% সাক্ষরতা, 12 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা থাকবে, সবার জন্য টিভে বা প্রশিক্ষণ আসন থাকবে, স্বাস্থ্য বীমায় অংশগ্রহণ থাকবে, 14th শিল্প প্রস্তুতি থাকবে, সংগঠিত খাতে দুর্ঘটনা স্বাস্থ্য বীমা থাকবে, প্রতি উপজেলায় বার্ষিক চাকরির কোটা ইত্যাদি লক্ষ্য থাকবে। ওকে, টিবেটকে মূলধারায় আনা, দক্ষতা ভিত্তিক কারিকুলাম, অ্যাপ্রেন্টিসশিপ, কম্পিটেন্সি সার্টিফিকেশন, সমতা, অন্তর্ভুক্তি, নারী ও শিশু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান, বাল্যবিবাহ নিরোধ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ। সমতা অন্তর্ভুক্তি যে বিষয়গুলো, নারী শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান, নারী শিশু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান, বাল্যবিবাহ নিরোধ থাকবে, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ করতে হবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, এডুকেশন প্লাস টিভি এইটি বা প্লাস আইসিটি, সার্বজনীন অবৈতনিক শিক্ষা, নিরক্ষরতা হ্রাস, উপবৃত্তি, বিনামূল্যে বই, স্কুল ফিডিং, ROSC মৌলিক সাক্ষরতার প্রকল্প। কারিকুলাম রিফর্ম, ষষ্ঠ অষ্টমে কর্ম ও জীবনমুখী শিক্ষা, নবম দশমে ক্যারিয়ার শিক্ষা, কাজমুখিতা গঠন, টিভেট বিস্তার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক বা মহিলা পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিল্প সংযুক্ত প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী স্কিল কোর্স। আইসিটি ইন এডুকেশন মাস্টার প্ল্যান, UITRC, উপজেলা আইসিটি ট্রেনিং ও রিসার্চ সেন্টার, সরকারি কলেজ, আইসিটি শিক্ষক পদ সৃষ্টি, ডিজিটাল স্কিল বৃদ্ধি। স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, নবজাতক শিশু স্বাস্থ্য, টিকাদান, প্রসব পরবর্তী সেবা ও পুষ্টি হ্রাস, গড় আয়ু বৃদ্ধি অর্জন, MDG এখন SDG অভিমুখী কাজ। রোগ নিয়ন্ত্রণ সাফল্য, WHO কর্তৃক পোলিও মুক্ত দেশ ঘোষণা, প্রজনন হার ও মৃত্যু হ্রাস প্রকল্প। স্বাস্থ্য শিক্ষা ও বীমা, সাশ্রয়ী স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্যসেবা প্রবেশাধিকারের পরিকল্পনা, কর্মদক্ষতা বা উৎপাদনশীলতা বাড়ে। নারী ও শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা, নারী উন্নয়ন নীতি 2011, পারিবারিক সহিংস আইন 2010, জাতীয় শিশু নীতিমালা 2011, বাল্য বিবাহ নিরোধ 2017, নারী শিশু অধিকার অংশগ্রহণ নিশ্চিতকরণ। নারী শিক্ষা ও কর্মসংস্থান, প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষকের হার বৃদ্ধি, মেয়েদের উপবৃত্তি, স্কুলে ধরে রাখা ও স্কিল ট্রানজিশন।
সামাজিক সুরক্ষা, বৃদ্ধ ভাতা, ভাতা বিস্তৃতি, গৃহ বা ভূমিহীন পুনর্বাসন, দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, দারিদ্র্য ঝুঁকি কমে, মানব সম্পদে অংশগ্রহণ বাড়ে। কৃষি শিল্প আইসিটি এসএমই সমর্থন, কৃষির আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ, ভ্যালু চেইন উৎপাদনশীলতা, স্কিল ডিমান্ড বাড়ে। এসএমই ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তা উন্নয়ন, সহজ ঋণ, টেক সহায়তা, আন্তঃকর্মসংস্থান, আইসিটি অগ্রাধিকার, প্রোগ্রামিং, ডিজাইন, সাইবার, ডেটা স্কিল, জ্ঞানভিত্তিক কর্মসংস্থান ইত্যাদি। ব্যবস্থা ও আউটপুট ফলাফল, অবৈতনিক শিক্ষা, অভিভিত্তিক কর্মমুখী ক্যারিয়ার শিক্ষা, এর যদি হয় আউটপুটটা হবে সাক্ষরতা বাড়বে, বেসিক ও কাজমুখী দক্ষতা বাড়বে। আর ফলাফল হচ্ছে স্কুল টু ওয়ার্ক ট্রানজিশন মসৃণ হবে। টিভিট এফিসিয়েন্সি সার্টিফিকেট, শিশু চাহিদা সম্পন্ন হাতে কলমে দক্ষতা, শিল্প চাহিদা সম্পন্ন হাতে কলমে দক্ষতা, চাকরি উদ্যোক্তা উৎপাদনশীলতা বেড়ে যাবে। আইসিটি ইন এডুকেশন যদি করা হয় তাহলে ডিজিটাল স্কিল, গভর্নেন্স, লিটারেসি হচ্ছে বৃদ্ধি পাবে। জ্ঞান ভিত্তিক অর্থনীতির ভিত্তি তৈরি হবে। মাতৃ শিশু স্বাস্থ্য টিকা, অপুষ্টি হ্রাস, কর্মক্ষম সুস্থবান জনশক্তি বৃদ্ধি পাবে। এর হচ্ছে ফলাফল হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাবে। নারী নীতি, বাল্যবিবাহ রোধ, নারী উপবৃত্তি, নারীর অংশগ্রহণ, বিয়ে জনবিলম্ব হচ্ছে হবে। এরপরে টিএফআর হ্রাস পাবে, আয়ের দ্বৈত উৎস তৈরি হবে। সামাজিক সুরক্ষা, ভাতা ও পুনর্বাসন, ঝুঁকি হ্রাস, মানবিক নিরাপত্তা বাড়বে। শ্রমবাজারে টিকে থাকার সক্ষমতা কমবে, শ্রমবাজারে টিকে থাকার সক্ষমতা বাড়বে। সাফল্য, মানব উন্নয়ন সূচক, জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। সাফল্য মানব উন্নয়ন সূচক এইচডিআই অনুযায়ী 2025 থেকে 2020 সালে 133তম ছিল। ওকে, এবং 133তম ছিল 2020 সালে। সুতরাং এর ধারাবাহিক উন্নতি চলমান। স্বাস্থ্যক্ষেত্র, প্রজনন হার, মৃত্যু হার হ্রাস, WHO স্বীকৃত পোলিও মুক্ত নবজাতক, মাতৃ শিশু হ্রাস গড় বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, দক্ষতা, কর্ম ও জীবনমুখী শিক্ষা চালু হয়েছে। নারী শিক্ষা, যাই হোক। সীমাবদ্ধতা করণীয় যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে হচ্ছে শিল্প চাহিদার সাথে কোর্সের মিসম্যাচ, শিল্প চাহিদার সাথে হচ্ছে প্রশিক্ষকের ঘাটতি, যন্ত্রপাতির পুরনত্ব, সীমাবদ্ধতা যেগুলো রয়েছে, গ্রামীণ দুর্গম এলাকায় সেবা অসমতা, কিশোরীদের স্কিল ক্যারিয়ার গাইডেন্স সীমিত, নারী প্রতিবন্ধী, দারিদ্র বিরোধী, মূলধারার প্রবেশ বাধা, ট্রেসার স্টেট বা জব ম্যাচিং দুর্বল, করণীয় ইন্ডাস্ট্রি লিঙ্কড টিভেট, বাধ্যতামূলক অ্যাপ্রেন্টিসশিপ, প্রশিক্ষক, টিওটি, আধুনিক ল্যাব, সিএনসি, আইওটি, এআই, জেলা উপজেলা ক্যারিয়ার সেন্টার, ট্রেসার স্টাডি, নারী বন্ধুসুলভ অবকাঠামো, হোস্টেল, ডে কেয়ার, স্বাস্থ্য বীমা ও সামাজিক সুরক্ষা কভারেজ বৃদ্ধি, এসএমই, স্টার্টআপে সহজ ঋণ ও মেন্টরশিপ, উপসংখ্যা, বাংলাদেশের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, নারী ক্ষমতা, সামাজিক সুরক্ষা, এই সমন্বিত প্যাকেজে জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদের রূপান্তরের পথে এগোচ্ছে। রূপকল্প 2041 জ্ঞান ভিত্তিক অর্থনীতি, 4IR প্রস্তুতি ও সার্বজনীন দক্ষতা স্বাস্থ্য কভারেজ নিশ্চিত করতে পারলে এই জনসংখ্যাই হবে উচ্চ আয়ের বাংলাদেশ গড়ার প্রধান পুঁজি। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনমিতিক লভ্যাংশ, এর সংজ্ঞা, বাংলাদেশের প্রেক্ষাপট, সম্ভাব্য সুবিধা, চ্যালেঞ্জ ও করণীয়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ওকে, জনমিতিক লভ্যাংশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো এমন একটি সময়কাল যখন কর্মক্ষম বয়সী জনসংখ্যা 15 থেকে 64 নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকে, 15 থেকে 64 নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকে। ওকে, অতিরিক্ত শ্রমশক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, উৎপাদনশীলতা, বিনিয়োগ ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনএফপিএ এর সংজ্ঞা অনুযায়ী নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় কর্মক্ষম জনগোষ্ঠী দ্রুত বাড়লে যে অর্থনৈতিক সুবিধা সৃষ্টি হয় তাকেই জনমিতিক লভ্যাংশ বলা হয়। অর্থাৎ একটি দেশে যখন হচ্ছে এই যে 15 থেকে 64 বছর যারা কর্মক্ষম, এদের সংখ্যা যদি নির্ভরশীল জনগোষ্ঠী অর্থাৎ 0 থেকে হচ্ছে ওই 14 বছর বয়সী বা 15 বছরের নিচে যে জনসংখ্যা এবং 64+ যে জনসংখ্যা, এরা হচ্ছে কর্মক্ষম না। তো এই জনগোষ্ঠীর তুলনায় যখন এই 15 থেকে 64 বছর জনগোষ্ঠী বেশি থাকবে, কর্মক্ষম জনগোষ্ঠী বেশি থাকবে আর নির্ভরশীল জনগোষ্ঠী কম থাকবে, এই বিষয়টাই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ওকে, তো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 2012 সাল থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পর্যায়ে প্রবেশ করেছে এবং 2012 সাল থেকে এবং এই পরিস্থিতি আনুমানিক 2041 থেকে 42 সাল পর্যন্ত স্থায়ী হতে পারে, অর্থাৎ সময় সীমিত একটি উইন্ডো অফ অপরচুনিটি বর্তমানে খোলা হয়েছে। বাংলাদেশের জনমিতিক যে বৈশিষ্ট্য, ডিভিডেন্ডের ভিত্তি, বয়স সংগঠন, 2022 জনসংখ্যা অনুযায়ী কর্মক্ষম জনগোষ্ঠী 15 থেকে 64% হচ্ছে 65% প্লাস কর্মক্ষম জনসংখ্যা 2022 অনুযায়ী। ওকে, তরুণ জনগোষ্ঠী রয়েছে 33%, 15 থেকে 35। নির্ভরশীল শিশু রয়েছে 45%, আর প্রবীণ জনগোষ্ঠী রয়েছে 5.4%। জনসংখ্যা ঘনত্ব 1981 সালে প্রতি বর্গ কিলোমিটার 590 জন, 2022 সালে এই সংখ্যা 1190 জন, 1281 সালে ছিল 590, 600, আর 22 এসে অর্থাৎ কত বছর, 40 বছরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কৃষি থেকে শিল্প সেবায় স্থানান্তর, 1921 কৃষিতে নিয়োজিত 61% ছিল এবং 2022 এসে কৃষিতে নিয়োজিত রয়েছে 40%, অর্থাৎ প্রায় 20% অধিক হ্রাস পেয়েছে। অকৃষি খাতে 60%,
রয়েছে। বাংলাদেশের ধীরে ধীরে শিল্প সেবা নির্ভর কর্মবাজারের দিকে এগোচ্ছে। গ্রাম শহর জনসংখ্যা স্থানান্তর 1974 সালে শহুরে জনসংখ্যা মাত্র 8.8%। 2022 সালে এই সংখ্যা দাঁড়িয়েছে 31.3%-এরও বেশি, অর্থাৎ 31.66%। শ্রম চাহিদা কর্মসংস্থান কেন্দ্রিক শহরমুখী অর্থনীতি হয়েছে। নারী পুরুষ অনুপাত 2022 সালে নারী 8.57 কোটি, পুরুষ 8.41 কোটি, অর্থাৎ পুরুষের সংখ্যা তুলনামূলক কিছুটা কম। শ্রমবাজার নারী অংশগ্রহণের বৃদ্ধির সম্ভাবনা। ডেমোগ্রাফিক রূপান্তরের ধাপসমূহ: উচ্চ জন্ম, উচ্চ মৃত্যু, এটা হচ্ছে অনুন্নত সমাজ। উচ্চ জন্ম, নিম্ন মৃত্যু, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। নিম্ন জন্ম, স্থিতিশীল মৃত্যু, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়। অর্থাৎ অর্থাৎ জন্মগ্রহণ করবে কম, তবে মৃত্যু হবে স্থিতিশীল। আর নিম্ন জন্ম, নিম্ন মৃত্যু, এটা হচ্ছে উন্নত স্থিতিশীল সমাজ, অর্থাৎ একদম জন্ম কম আর হচ্ছে মৃত্যুও কম, এটা হচ্ছে উন্নত স্থিতিশীল সমাজ। বয়স্ক জনসংখ্যা বাড়ে, বাংলাদেশের বর্তমান পর্যায়ে 3-এ অবস্থান করছে। নিম্ন জন্ম, স্থিতিশীল মৃত্যু, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়ে বাংলাদেশ রয়েছে বর্তমান সময়ে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশের সম্ভাব্য সুবিধা: শ্রমের যোগান বৃদ্ধি, তরুণ শ্রমশক্তির আধিক্য, শিল্প সেবা কৃষি ও নির্মাণ সব খাতে উৎপাদনশীলতা বাড়ায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কি হয়? শ্রমের যোগান বৃদ্ধি পায়, উচ্চ উৎপাদনশীলতা ও জিডিপি প্রভৃতির সুযোগ বাড়ে, উচ্চ উৎপাদনশীলতা বাড়ে, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির প্রবণতা বাড়ে। দেশীয় বাজার সম্প্রসারণ হয়, মানব পুঁজি উন্নয়ন হয়, রেমিটেন্স বৃদ্ধির সম্ভাবনা বাড়ে, নারী অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পায়, স্টার্টআপ ও উদ্ভাবন বান্ধব অর্থনীতি হয়। তরুণদের প্রযুক্তি উদ্ভাবন, স্টার্টআপ ও ডিজিটাল উদ্যোগ বিভিন্ন সুযোগে রূপান্তর করে। চ্যালেঞ্জ: এখানে কি কি চ্যালেঞ্জ রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে? দক্ষতার ঘাটতি, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি না হওয়া, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, হাতে কলমে প্রশিক্ষণের অভাব, অটোমেশন ও প্রযুক্তি রূপান্তর, লো স্কিল চাকরি সংকুচিত হচ্ছে, নারীর কম অংশগ্রহণ, নিরাপত্তা, পরিবহন, ডে কেয়ার সমস্যায় কর্মসংস্থান বাধাগ্রস্ত, উদ্যোক্তা সংস্কৃতির দুর্বলতা, তহবিল, মেন্টরশিপ ও নেটওয়ার্কের প্রভাব, বয়স্ক জনগোষ্ঠীর চাপের পূর্ব প্রস্তুতির অভাব, প্রবাসী শ্রমিকদের দক্ষতার ঘাটতি, উচ্চ আয়ের বাজারে অগ্রগতি কম, খাত নির্ভরতা, রপ্তানি এর 80% পোশাক শিল্প নির্ভর, রপ্তানির 80% হচ্ছে যে বিষয়টা যেটা শিল্প নির্ভর। যেখানেই দেখো নাম্বার, অর্থাৎ বিনিয়োগ পরিবেশ দুর্বল, ব্যবসায়ের শুরুতে জটিলতা, লজিস্টিক ঘাটতি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে করণীয় সমন্বিত যে 6টি স্তম্ভ, আমাদের বর্তমান সময়ে একদম সবচেয়ে একটি ভালো পর্যায়ে রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর দিক থেকে। যেমন আমাদের হচ্ছে জন্মহার নিম্ন, তবে মৃত্যু হার স্থিতিশীল এখনও রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ রয়েছে বর্তমানে বাংলাদেশে। এই সময়টাকে যদি ঠিকঠাকভাবে কাজে না লাগানো না যায়, তাহলে হচ্ছে দেশ আবার অধঃপতনের দিকে আগাবে। তো এটাকে কাজে লাগাতে হচ্ছে আমাদের 6টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জানি যে 6টি কি কাজ করলে আমরা এই জনসংখ্যাকে কাজে লাগাতে পারবো। শিক্ষা দক্ষতা উন্নয়ন করতে হবে, শিল্প চাহিদা ভিত্তিক কারিকুলাম দিতে হবে, অর্থাৎ শিল্প চাহিদা ভিত্তিক কারিকুলাম অর্থ দিতে হবে। সে আদিমকালের মতো আমাদের শুধু ইতিহাস নিয়ে পড়ে থাকলে চলবে না। ইতিহাস যে জানতে চায় তাদের সেক্টর মানে ওইটা আলাদাভাবেই রাখা উচিত। তবে মেইন যে কাজ করতে হবে সেটা হচ্ছে কীভাবে কর্মমুখী করা যায়, কীভাবে উৎপাদনশীলতা করা যায়, কীভাবে অর্থ ইনকাম করা যায়। পুরো পৃথিবী চলতেছে অর্থের উপর, ব্যবসার উপর। আমরা ইসরায়েলের দিক তাকালে বিষয়টা একদম ক্লিয়ার হতে পারি। তাদের না আছে ভূখণ্ড, না আছে কিছু, বাট তারা হচ্ছে শুধুমাত্র ব্যবসা বিষয়টা ভালো বুঝে বিধায় তারা পুরো পৃথিবীতে ব্যবসা করতেছে। আর তার ব্যবসাগুলো এমন যে আপনি নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারবেন না যে তারা এই ব্যবসাটাই হচ্ছে নিযুক্ত। তারা প্রতিটা বড় বড় ব্যবসার হচ্ছে কীভাবে যে হাল ধরে পার্সেন্টেজ নিয়ে ওখানে হচ্ছে স্থাপিত, যে আপনি তাদেরকে নির্মূল করার কোনো উপায় নেই। তো এই ব্যবসা শিল্প চাহিদা এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে একটু ফলো করলে হয়তো বা একটু আগানো সম্ভব। এই শুধুমাত্র অনার্সের সার্টিফিকেট আর মাস্টার্স সার্টিফিকেট নিয়ে বসে নেই। যাই হোক, এবার আমরা আগে শিল্প দক্ষতা উন্নয়ন, শিল্প চাহিদা ভিত্তিক কারিকুলাম, টিভিইটি, পলিটেকনিক, মাইক্রো ক্রেডেনশিয়াল, আধুনিক ল্যাব প্রতিষ্ঠা, যেমন সিএনসি, পিএলসি, রোবোটিক্স, এআই, আইওটি, উপজেলা জেলা স্কিল হাব, শিক্ষক ও ট্রেনার, আপ স্কিলিং মেয়েদের জন্য উইমেন ইন টেক স্কলারশিপ। কর্মসংস্থান উদ্যোক্তা সৃষ্টির বিস্তার, এসএমই ও স্টার্ট আপ ফান্ড, জিরো 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 কোলাটেরাল লোন, ক্রেডিট গ্যারান্টি, ইনকিউবেশন সেন্টার, ইকোনমিক জোন ও ইন্ডাস্ট্রিজ ক্লাস্টার, যুব উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ফান্ডিং, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধি, টার্গেটেড দেশ চুক্তি, ভাষা দক্ষতা, স্কিল ম্যাপিং, অভিবাসন খরচ, ডিজিটালাইজেশন, কনসুলার ও ওয়ান স্টপ হেল্প ডেস্ক, রেমিটেন্স টু ইনভেস্ট স্কিম, নারী বন্ধুসুলভ অবকাঠামো, নিরাপদ পরিবহন, ডে কেয়ার, কারখানায় বাধ্যতামূলক মাতৃত্ব সুবিধা, এসটিইএম টিভিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানো, উইমেন ওয়ার্ক হাব। তো এই স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষা, স্কুল হেলথ পুষ্টি প্রোগ্রাম, মানসিক স্বাস্থ্য সহায়তা, ইউনিভার্সাল হেলথ কভারেজ দিকে প্রস্তুতি, পেনশন ও বিদ্যুৎ সেবা অবকাঠামো, স্বাস্থ্য সমন্বয়, ডেটা ড্রিভেন পরিকল্পনা, শ্রমবাজার ড্যাশবোর্ড, সরকারি বেসরকারি সমন্বয়, অঞ্চল ভিত্তিক স্কিল টার্গেট, ওএসএস ও বিআইডি এ আধুনিকীকরণ।
ওকে, বাংলাদেশ বিশ্বের অন্যতম তরুণ প্রধান দেশ। বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ 20 থেকে 25 বছর বেশি স্থায়ী হবে না। এই সুযোগ সাধারণত 20 থেকে 25 বছর বেশি স্থায়ী হবে না যদি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী অংশগ্রহণ বৃদ্ধি, প্রযুক্তি নিবিড় শিক্ষা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা যায়। তবে তরুণ প্রজন্ম উৎপাদনশীল মানব সম্পদে পরিণত হয়ে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ইঞ্জিন হবে। অন্যথায় এই সম্ভাবনাই ভবিষ্যৎ ডেমোগ্রাফিক ডিজাস্টারে রূপ নিতে পারে। আশা করি পুরো বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আমাদের গ্রুপ বি শেষ। গ্রুপ বি তে আমরা যেগুলো শিখলাম সেটা মানব সম্পদ, দক্ষ জনশক্তি ও কারিগরি বিষয়াদি। ওকে, তো বিষয়টা আমাদের আরেকবার রিভিশন করতে হবে। আজকে আমরা পরিকল্পনা নিয়েছি যে অন্ততপক্ষে ঘুমানোর আগে আমরা আমাদের এই পুরো যা যা শিখলাম এই বিষয়ে একটা রিভিশন রাখবো। ঠিক আছে, ওকে, তো আজকের মতো বিদায়।